Candy? Oh, Candy? Hey, Candy? 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 Hi, Candy. Candy. ভাব যখন গভীর, ভাষা তখন নীরব। হ্যাঁ, বেশি যখন গভীর ভাব এসে তখন মুখ খুলছে আর বন্ধ হচ্ছে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে। কেন? ও তো অনেক দিন ধরে আমার বাড়িতে আছে। ওকে এবার মানে ওর স্টেরিলাইজেশন করানো হয়নি। আজকে ওর যে ওনার, সে লিখেছে যে ওকে স্টেরিলাইজেশন করানোর জন্যে প্রথমে ব্লাড টেস্ট করানোর জন্য কথা বলেছে, তারপরে স্টেরিলাইজেশন করিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি কলকাতায় ফিরে এসেছি এ থেকে। যেটা হয়েছে যে এবারে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম হরিদ্বার অবধি। হরিদ্বার থেকে তার পরের দিন, এটা কবে ছিল, হ্যাঁ 4 তারিখ, 4 মার্চ, আমরা সকালবেলা হরিদ্বার থেকে সকাল 7:30টার সময় ট্রেন ছিল, 7:15 7:30 নাগাদ ট্রেন ছিল। তবে ডিরেক্ট আমি হাতরাসের ট্রেন পাইনি, তো মথুরার ট্রেন পেয়েছিলাম। মথুরাতে পৌঁছেছি আমরা দুপুরবেলা 3:30 নাগাদ ট্রেনে করে গেছি, আমরা পৌঁছেছি মথুরাতে। এবার ব্যাপারটা হচ্ছে সেদিনই আমি ওখান থেকে বাস করে উত্তরপ্রদেশ চলে যেতে পারতাম, মানে উত্তরপ্রদেশ বলছি, মিমি যেখানে থাকে আর কি, হাতরাসে চলে যেতে পারতাম। কিন্তু আমি যাইনি, তার কারণ হচ্ছে আমি তো ওখানে বলে এসেছি যে আমার মেয়েকে নিয়ে আমি কলকাতায় এসেছি, সো আমাকে একটু লেন্দি এটা করতে হতো। আমি বলছিলাম 5 তারিখে যাব, তো 4 তারিখে চলে গেলে ওদের মধ্যে সন্দেহ জাগবে যে কি হলো। সো আমি ওদেরকে জানাতে চাই না এই ব্যাপারটা যে আমি ওকে অন্য জায়গায় চেষ্টা করছি বা কিছু, কারণ বেরোনোর সময় তখন আরও কমপ্লিকেশান হবে, সেটা আমি চাই না। কারণ ওকে আমি নিয়ে আসবো ঠিক করেছি, ওর এই কৃমিটিমির গণ্ডগোলের জন্য। ওখানকার মানে আনহাইজিনিক একটা পরিবেশ, সেখানে আমি আমার মেয়েকে রাখবো না, এটা আমি কনফার্ম। তো মথুরাতে এলাম দুপুরবেলা। এসে আসার আগে আমি একটু ভিডিও দেখেছিলাম, যে আমি চেয়েছিলাম যে মথুরাতে ওই দুপুর থেকে সন্ধেবেলার মধ্যে একটু টুকটাক ওখানে কিছু দেখার যা আছে আমি একটু দেখবো, মানে মথুরাতে ঘুরবো আর কি। যেহেতু ওই দিনটা আমার হাতে সময় ছিল, আমি 5 তারিখে সকালে বাস করে আমি মেমের হোস্টেলে যাব আর কি, মানে গুরুকুলে। তো এবার সেই জন্যে আমি আগে একটু দেখে নিয়েছিলাম যে মথুরাতে কী কী ঘোরার জায়গা আছে। এবারে আগের বার তো বৃন্দাবনে গেছিলাম একটুখানি একদিনের জন্য, তো এবারে আর বৃন্দাবনে যাইনি, মথুরাতেই আমি ভেবেছি ঘুরবো, এবং পরের দিন সকালে মথুরা থেকে বাস পেয়ে যাব। তো ঘোরার জন্য আমি দেখলাম যে মথুরাতে আপনার যমুনা নদীর ওপরে ভ্রমণ আছে, নৌকা বিহার আছে। তো এবার ওখানে বেশ কিছু ঘাটের নামও জানলাম, দাউজি ঘাট, রাজাঘাট, বিশ্রাম ঘাট, বাঙালি ঘাট, এরকম অনেকগুলো বেশ 6-7টা ঘাট আছে। তো কিছু ঘাটের নামও জানলাম। এবার আমি মথুরা স্টেশনে নেমে একজন রিক্সাওয়ালাকে বললাম যে আপনি আমাকে বাঙালি ঘাটে নিয়ে যাবেন। তো রিক্সাওয়ালা রাজি হলো, 70 টাকা না কত, যাই হোক, ওরা পর্যটক দেখলে একটু বেশিই নেয়। আমি সত্যি ভাড়া জানিও না, তো মাঝপথে অটো যে টোটোওয়ালাটা সেটা নামিয়ে দিয়ে আরেকটা রিক্সাওয়ালাতে উঠিয়ে দিল, বললো এর বাইরে টোটো যাবে না, রিক্সাতে আপনার যেতে হবে। তো যাই হোক, আমি রিক্সা করে গিয়ে পৌঁছলাম দাউজি ঘাটে। তো এবার সমস্যা একটাই যে আমার স্যুটকেসটাকে নিয়ে আমার চলতে হচ্ছিলো, কিন্তু কিছু করার ছিল না, স্যুটকেসটাকে কোথায় রাখবো, কিছু উপায় নেই। তো নৌকাতে উঠেছি, স্যুটকেস নিয়েই উঠেছি, নৌকাতে গিয়ে দেখি, মানে দাউজি ঘাটে গিয়ে দেখি যে একটা পুরো বড় পরিবার, মানে ফ্যামিলি আর কি, 2জন ভদ্রলোক, তাদের 2জন বউ, অনেকগুলো বাচ্চা কাচ্চা, তারা ওই নৌকাতে উঠতে চলেছে। তো জিজ্ঞেস করলাম কত নেবে, তো বললো পার হেড 50 টাকা করে। আমার মেয়ের টাকা লাগবে না, আমারটাই শুধু 50 টাকা নেবে। এই একটা ব্যাপার হচ্ছে, আমি পশ্চিমবঙ্গের বাইরে আমি যেখানেই গেছি ট্রেনের ভাড়া বাদ দিয়ে কোনো জায়গায় আমার মেয়ের কোনো টিকিট নেয়নি, ইভেন অটোতে, টোটোতে, এই যে নৌকাতে, কোথাও কিন্তু আমার মেয়ের জন্য এক্সট্রা চার্জ নেয়নি, শুধু আমার টাকাটাই নিয়েছে।
হ্যাঁ, আমাদের এখানে কিন্তু বাচ্চার জন্য সবসময় 3 বছরের ঊর্ধ্বেই সব জায়গায় বেশি মানে একটা ফুল অ্যাডাল্টের চার্জ নেয়, কিন্তু আমি বাইরে দেখলাম সেটা নেয়নি। তো যাই হোক, নৌকায় উঠলাম, নৌকায় উঠে যে গেছি, ভীষণ ভালো লেগেছে আমার। আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি, দেখুন। নৌকার মানে নদীর জল, যমুনার জল পুরো কালো। হ্যাঁ, এবার আমি প্রথমে ভেবেছিলাম নোংরার জন্যে কালো, কিন্তু পরে দেখলাম যে নোংরা নিশ্চয়ই নেই, কারণ পাখিরা বসেছে। সাইবেরিয়া থেকে পাখিরা এসেছে যারা যমুনা নদীতে বসে আছে। তারা মানে জলেও সাঁতার কাটছে, আবার আকাশেও উঠছে, মানুষরা খেতে দিচ্ছে তাদের কাছে এসে খাচ্ছে। তো এই মানুষের বিশ্বাস করছে, কারণ মানুষরা ওদের কোনো ক্ষতি করছে না। আর একটা জিনিস আমি বলি, এই পুরো জার্নিটা 7 দিনে যে জার্নি আমি করলাম, এখান থেকে বারাণসী, উত্তরপ্রদেশ গেলাম, তারপরে মিমির হাতরাসে গেলাম, ওখান থেকে আবার মানে হরিদ্বারে গেলাম, আবার ফেরত এলাম মথুরা হয়ে। তো এই পুরো জার্নিতে আমি কোনো মুরগির দোকান দেখতে পাইনি, কোনো পাঁঠার বডি উল্টো করে ঝোলানো আমি দেখতে পাইনি। সব জায়গায় কুকুর রাস্তা অবশ্যই ছিল, আমি কোনো অসুস্থ কুকুরও দেখতে পাইনি, সবাই হেলদি কুকুরই আমি দেখেছি। সো আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের এখানে যে জিনিসটা আমি খুব অস্বস্তি হয়, এই মুরগির দোকান, পাঁঠার দোকানে দেখা আমার খুব অস্বস্তি লাগে। তো সেইটা আমি এই ফুল জার্নিতে দেখতে পাইনি বলে আমি ভীষণ হ্যাপি এইটা। আর সেকেন্ডলি হচ্ছে মানে আমি যে কজন মানুষের সাথে ইন্টারাক্ট হয়েছে তারা এত ভালো বিহেভিয়ার। আগের ভিডিওতে আমি বলেছি হরিদ্বারে যে ভদ্রলোক ঝাঁসি থেকে এসেছিল, সেই ভদ্রলোক আমার মানে তারও 2 ছেলে অ্যাডমিশন টেস্ট দিয়েছে, তার ইন্সপিরেশনে আমার হাড়কি পৌরিতে স্নানটা হয়ে গেছিলো, নইলে হয়তো আমি যেতাম না। সো মানুষের মধ্যে এই যে সুন্দর ব্যবহার। আর এই ভদ্রলোকে আবার মথুরাতে যখন আমি ট্রেনে উঠেছি সেই দিন তারও ট্রেন ছিল আমার ট্রেনের খানিক বাদে, তো তিনি আমার এসে কোচের ভেতরে এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করে গেছিলেন, এই ভদ্রলোক যে ঝাঁসির, যার সাথে কয়েক মিনিটের আমার জাস্ট পরিচয় টোটোতে, কিন্তু আমাকে নেমন্তন্ন করে গেছে ঝাঁসিতে যেন তা আমি যাই এবং সে পুরো ঝাঁসি ঘুরে দেখাবে, এবং তার বদলে আমিও তাকে নেমন্তন্ন করেছি কলকাতা যদি সে আসে আমি তাকে পুরো কলকাতা ঘুরে দেখাবো। সো এই যে আদান প্রদানটা মানুষের সাথে, এটা ভীষণ এবার আমার মানে প্রাপ্তি আমার এই পুরো জার্নিতে। তো ওই নৌকা বিহারে এবার চলে আসি। আবার নৌকা বিহারে যে ঘুরলাম ভীষণ ভালো লেগেছে, পাখিগুলো আসছিল, পাখিগুলোকে আমরা আবার চানাচুর খেতে দিয়েছি, কারণ আমার কাছে আর কিছু ছিল না। তো মানুষ ওদের হার্ট করে না বলে ওরা মানুষের কাছেও আসে, মানে মানুষকে ওরা বিশ্বাস করছে। আর আর হচ্ছে যে ওখানে অনেক কিছু দেখলাম যেটা আমরা এখানে বলতাম যে শ্রীকৃষ্ণের সব কিছু মাইথোলজি হ্যানাত্যান এগুলো আদৌ নেই, কিন্তু আপনি যদি মথুরাতে যান ওখানে যেমন সতীবুজ বলে একটা আছে, যেখানে থেকে নাকি কংসকে মারার পর কংসের 2 রানী ওখান থেকে ঝাঁপ দিয়ে সতী হয়েছিল, মানে যমুনা নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তো ওটা সতীবুজ আছে, 5000 বছর পুরনো। দ্বারিকাধীশ মন্দির আছে, সেখানে গেলাম, পুজো দিলাম। এবার একটা জিনিস বলে রাখি, নৌকাতে তো 50 টাকা ঘোরা হলো, খুব ভালো লাগলো ওখানে। আচ্ছা, রাজাঘাট বলে একটা ঘাট আছে, যেখানে হচ্ছে যে আপনি যদি কোনো মনোকামনা করেন, আপনার যদি পূর্ণ হয়, তাহলে পুরো যমুনাকে শাড়ি পরাতে হয়, যমুনা নদীকে, মানে একটা শাড়ি এপার থেকে ওপার অবধি, মানে একটা শাড়ি না, মানে 40-50টা শাড়ি টেনে একটার সাথে আর একটা লাগিয়ে লাগিয়ে এপার থেকে ওপারে ঘুরিয়ে নিয়ে আসতে হয়। এটা নিয়ম, মানে ওখানে আছে, চল আছে যে যমুনাজি নাকি শ্রীকৃষ্ণের পত্নী ছিলেন, তো তাকে শাড়ি পরানো হয় যদি আপনার মনোকামনা পূর্ণ হয়, মানসিক যদি পূর্ণ হয়। তো এইগুলো মানে অনেক কিছু জানা। একটা ঘাট দেখলাম, বিশ্রাম ঘাট আছে ওখানে, যেখানে কংসকে বধ করার পরে শ্রীকৃষ্ণ বিশ্রাম ঘাটে বিশ্রাম নিয়েছিলেন। তো এগুলো দেখে এবার আমি তারপরে নামার সময় ওই যে ফ্যামিলিটা ছিল ওদেরকে আমি, ওদের যে ভদ্রলোক তাকে বললাম যে আপনারা কোথায় উঠেছেন, কোন হোটেলে উঠেছেন? বলছে আমরা তো এখানে একটা ধর্মশালায় উঠেছি না, আমাদের ব্যাগগুলো রেখে ঘুরতে বেরিয়েছি। তো ওদের রাত্রিবেলা ট্রেন ছিল, ওরা ছিল উত্তরাখণ্ডের লোক, কাশীপুর, উত্তরাখণ্ডে কাশীপুর বলে একটা জায়গা আছে, সেখানকার লোক। আর যে ধর্মশালা ওরা জিনিসপত্র রেখেছে সেই ধর্মশালার মালিকও ওই উত্তরাখণ্ডের কাশীপুরে, তো ওদের দেশের লোক আর কি। তো সেই হিসেবে ওদের সঙ্গে আমি বললাম যে আমার ওই ব্যাগটা রয়েছে, মানে সুটকেসটা রয়েছে, তো ওটা যদি ওখানে রাখা যায় তো তাহলে আমি একটু, আমাকে বলছে আপনি ঘুরবেন আমাদের সাথে, কৃষ্ণের জন্মভূমি দেখবেন? আমি বললাম অবশ্যই দেখবো, আমার ভীষণ ইচ্ছে। তো বললো তাহলে চলুন, ব্যাগ ওখানে রাখুন ধর্মশালায়, আমাদের ব্যাগও যেখানে আছে
তারপর আমাদের সাথে চল। তো ওনাদের এই যে আতিথেয়তা আর আন্তরিকতা, যেটা আমি আমার নিজের লোকের কাছ থেকে জীবনে খুব কমই পেয়েছি। তো খুব ভালো লেগেছে। ওখানে রাখলাম ওদের ওখানে ব্যাগ রেখে নিশ্চিন্ত মনে ওদের সাথে আমি টোটোতে করে ঘুরলাম। তো প্রথমে দ্বারিকাধীশ মন্দিরে গেছিলাম। ওখানে সব জায়গায় ভিডিও করা একদম, ভেতরে ভিডিও করা একদম অ্যালাউ নয়। তো সেই জন্যে আমি ভিডিও করতে পারিনি। বাইরে থেকে এই যে দ্বারিকাধীশ মন্দির, ওখানে আমরা পুজো দিয়েছি। তারপরে ওখান থেকে আবার টোটো করে গেলাম আমরা কৃষ্ণ জন্মভূমি। সেটা তো অসম্ভব সুন্দর একটা জায়গা, মানে এত বড় একটা মন্দির। আর নর্মালি আমি দেখেছি মন্দিরগুলো খুব নোংরা হয়, মানে ফুল পাতা হেনা তেনাতে নোংরা থাকে, কিন্তু কৃষ্ণ জন্মভূমি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশাল বড়। কিন্তু ওখানে হচ্ছে বাইরে আপনাকে পুরো মোবাইল ব্যাগ সব কিছু রেখে ঝাড়া হাত পা হয়ে ভেতরে ঢুকতে হবে। এবং তার বিশেষ একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যে এত বড় কৃষ্ণ জন্মভূমি যে এলাকা, যেখানে কংসের কারাগার দেখানো হয়েছে, কৃষ্ণের জন্ম হয়েছে, কিন্তু সেটা বলা হচ্ছে যে ওটা অ্যাকচুয়াল জায়গা নয়। আমি ওখানে যেতে যেতে দেখলাম একটা এরিয়াতে আছে যেখানে আর্মির ম্যানরা দাঁড়িয়ে রয়েছে বন্দুক নিয়ে। এবং আমি জিজ্ঞেস করলাম ওই লোকটাকে, এটা কেন? বলছে আপনি উপর দিকে একটু তাকান। তো আমি সামনের দিকে সোজাসুজি তাকিয়েছি, উপর দিকে তাকিয়ে দেখি যে ওইটা তো একটা মন্দির রয়েছে, কিন্তু মন্দিরের উপরটা সাদা রঙের একটা, মানে পুরো মন্দিরটা লাল রঙের, দেওয়াল টেওয়াল এভরিথিং, হঠাৎ উপরটা সাদা রঙের গম্বুজ। তো এই জিনিস আমি কিছু হুগলি জেলায়ও কয়েকটা জায়গায় দেখেছি যে কিছু কিছু মসজিদে এরকমভাবে যে দেওয়ালে সমানে শিবের নাম লেখা রয়েছে, গণেশের মূর্তি রয়েছে, অথচ উপরটা গম্বুজ করা। সেম জিনিস ওখানে রয়েছে। এবং তখন উনি আমায় বললেন যে এটা নিয়ে মামলা চলছে কোর্টে, কৃষ্ণ জন্মভূমি সেখানে এভাবে কবজা হয়ে রয়েছে। খুবই দুঃখের বিষয়, দেখে খুব খারাপ লাগলো। এবং একটা বাচ্চা ছেলেও দেখে বলে দিতে পারবে যে, যেমন ধরুন আমার একটা পুরো বাড়ি আছে, বাড়ির ধরুন একটা বেডরুমকে কেউ আটকে দিয়েছে, আমি পুরো বাড়িটা ঘুরতে পারবো কিন্তু ওই বেডরুমটা আমি ঢুকতে পারবো না, এরকম একটা ব্যাপার ওইখানে হয়ে রয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, খারাপ লেগেছে আমার। কারণ আমাদের দেশে আমরা কৃষ্ণের জন্মভূমি মথুরাতেই আমরা সেটার জন্য কোর্টে কেস লড়ছি। এটা আমার মতে ঠিক নয়, হওয়া উচিত নয়। এটা যে বা যারাই করে থাকুক তাদের এটা পুনরুদ্ধার, আমাদের বলছে যে কোর্টে কেস চলছে, পুনরুদ্ধার আমরা পাবো। এবং এইটার কারণেই বোধহয় ওখানে ভিডিও বা মোবাইল নিয়ে যাওয়া বারণ, যাতে এটা নিয়ে একটা অশান্তি, কমিউনাল রায়েট ফ্যাট যাতে না হয়, কারণ এটা কোর্টে বিচারাধীন। সো আমাদের দেশে একটা ভদ্র দেশ, সেজন্যই এইভাবে একটা মেনটেন হচ্ছে। ভালো লাগলো, কিন্তু আবার তার সাথে খারাপও লাগলো, কারণ আমাদের আস্থার জায়গা শ্রীকৃষ্ণের জন্মভূমিতে আমরা ঢুকতে পারছি না, সেটার জন্য খারাপও লাগলো। তো যাই হোক, এটা দেখে বেরিয়ে আসলাম। এসে আমরা প্রচুর ছবি তুলেছি, পুরো ফ্যামিলি শুদ্ধ দেখুন, আমাদের প্রচুর ছবি, ওনাদের সাথে আমাদের দুজনের মামের ছবি, ওনাদের পুরো ফ্যামিলির সাথে ছবি। ওনাদের আবার একটি বাচ্চা আছে যে নিত্যা বলে, ছোট বাচ্চাটি, ওর আবার বার্থডে ছিল সেদিন। তো ওকে আমি একটা বাঁশি কিনে দিয়েছি। ওরা আবার আমার মেয়েকে একটা ভেপু টাইপের পুরুং পুরুং করে বাজে একটা জিনিস কিনে দিয়েছিল। তো বেশ মানে একদম পুরো ফ্যামিলির মতো লাগছিল, মানে মনে হচ্ছিল না যে তাদেরকে আমি চিনি না। আর ওখানে সবথেকে হচ্ছে শ্রীকৃষ্ণের যে আরতি হয়েছিল, সন্ধ্যা আরতি, ওটা এতটা সুন্দর ছিল, এতটা সুন্দর ছিল যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। আমি একটু এমনি ইমোশনাল মানুষ, সো ওখানে আমার জল বেরিয়ে গেছিলো। আর ওই ভদ্রলোক আমাকে বলছে আপনি কাঁদছেন? আমি বললাম আমি মানে কি বলবো, মানে ভাবতে পারিনি যে এত স্মুথ হবে। মানে এই জার্নিটা যখন বেরিয়েছিলাম তখন অনেক, মানে ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো, কত কিছু হয়েছিল, কিন্তু যখন ঘুরলাম, এত মানুষের সাথে মিশলাম, আর এরকম ভালো পরিবারের সাথে পরিচয় হলো, যারা নিঃস্বার্থভাবে আমাকে এত হেল্প করলো, সে আমি কি বলবো। এবং তারপরে আমরা আবার ও আবার বাচ্চাটার কেক কাটা হলো, কেক কিনে নেওয়া হলো, নিয়ে গিয়ে ওই ধর্মশালাতেই আমরা কেক কাটলাম। এবার রাতেই ওদের ট্রেন ছিল ফেরত যাবার কাশীপুরে। তো ওনারা চলে গেল, কিন্তু যে হোটেলের মালিক, যে ধর্মশালার মালিক, তাকে বলে গেছে যে আমি হচ্ছি ওনাদের আত্মীয় হই, সো যেন আমি রাতটা ওখানে কাটাবো, মানে রাত 9টা বাজে আর সকাল 9টা আমি বেরিয়ে যাব, শুধু রাতটা 12 ঘন্টার জন্য ওখানে কাটাবো, আমার পরের দিন সকালে আমি বাস ধরে আমি মেয়ের হোস্টেলে আসবো।
সো রাতটা কাটাবো, ওনারা যেন টাকা কম নেয়, মানে ওনারা বলছিল যে একটা ঘরের প্রাইস হচ্ছে 820 টাকা না কত এরকম চেয়েছিল। তো আমি বলছিলাম এত টাকা একটু কম করে দিন, কারণ আমি তো জাস্ট একটা রাত কাটাবো, রাত 9টা থেকে সকাল 9টার মধ্যে আমি বেরিয়ে যাব। তো ওনারা এই মানে ওদের যেহেতু রেফারেন্স দিয়েছে, আমি ওদের আত্মীয় হই বলেছে, সেই জন্য 400 টাকায় ওরা আমাকে রাতটা কাটাতে ওই ঘরে দিয়ে দিয়েছে। তো আমি আর মিমি আমরা সেই হোটেল রুমে রাত কাটালাম। আর ভাগ্যক্রমত যে ভাগ্যবশত মানে ওখানে গিজারও ছিল। সকালবেলা উঠে আমরা গিজারে স্নান ফান করে 8:30 9টায় 400 টাকা মিটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আবার একটা রিক্সা করে বাস স্ট্যান্ডে যাওয়ার পথে একটা হোটেলে খেলাম, ধোসাই খেলাম, মিমি আবার পুরি সবজি খেলো। খেয়ে দিয়ে আবার আমরা বাস করলাম, বাসে করে হাতরাসে পৌঁছলাম। তো মিমির হোস্টেলে পৌঁছে দিলাম। পরের দিন মিমির হোস্টেলে পৌঁছালাম 5 তারিখে। সেদিনই রাত্রিবেলা, না তার পরের দিন 6 তারিখে আমার ট্রেন ছিল। 6 তারিখে সকালবেলা আমি কলকাতা আসলাম, 7 তারিখে পৌঁছে গেলাম কলকাতা। মিমির 7 তারিখ থেকে এক্সাম চলছে। তো এই হলো জার্নি। তো এবারে জার্নিটা আমার ভীষণই, মানে একটা কথা শুনেছিলাম যে বাইরে বেরোলে, মানুষের সাথে মিশলে এবং নতুন নতুন জায়গা ঘুরলে অনেক কিছু শেখা যায়, জানা যায়, এবং এটা যে কতটা সত্যি এবারে আমার জার্নিতে সেটা আমি উপলব্ধি করেছি। এবং আমরা মা মেয়েতে ভীষণভাবে সিকিওরভাবে নিশ্চিন্তভাবে আমরা পুরো জার্নিটা করেছি। একটাই খারাপ বিষয় যে 7 তারিখে ওর রেজাল্ট বেরিয়েছিল, যে পতঞ্জলি গুরুকুলে যে অ্যাডমিশন টেস্ট দিয়েছিল, তো ও টেস্টে পাইনি। এত কিছু কাণ্ড করে গেছি আমি, কিন্তু আমার মেয়ে সাকসেস হয়নি। তো কি বলবো, এটার জন্যে সবাই দায়ী, মানে আমিও দায়ী, আমিও পড়াতে পারিনি, স্কুলও সেভাবে ওকে তৈরি করেনি ওদের যে এখানে আমি দিয়েছি, এটা আমার দুর্ভাগ্য। আর আমার মেয়ে নিজে তো ওই রকমই পড়াশুনো, তো যাই হোক হয়নি এবার। তো এবারে আমি যেটা করেছি যে আমি ওদেরকে বললাম হোস্টেলে যে আমার মেয়ের শরীর খারাপ, আমি ওর এক্সামটা দেওয়াতে এনেছি, ডাক্তার বলেছে কিছু টেস্ট ফেস্ট করতে, কৃমির ব্যাপারটা আমি বলেছি, এখানে ডাক্তার বলেছে কিছু টেস্ট ফেস্ট করতে। তো আমি তো এত শর্ট পিরিয়ডের মধ্যে টেস্ট করাতে পারিনি, তো ওর এক্সাম হয়ে গেলে আমি ওকে কলকাতা নিয়ে আসবো, আমি নিয়ে এসে টেস্ট করাবো, এই বলে আমি ওকে নিয়ে আসবো প্ল্যান করেছি। ওনারা প্রথম দিকে বলছিল এখানেই করান হ্যানা ত্যানা, তো আমি বলছি না, আমি কলকাতায় নিয়ে গিয়েই করাবো। তো ওর এক্সাম শেষ হচ্ছে 18 তারিখে, আমি 18 তারিখেই এখান থেকে রওনা দিচ্ছি, 19 তারিখে পৌঁছবো, 20 তারিখে আবার ওখান থেকে ট্রেন, 21 তারিখে আমার মেয়েকে নিয়ে এখানে চলে আসবো। আর মিমিকে ওখানে পাঠাবো না। আর এখানে একটা স্কুলের সাথে কাছাকাছির মধ্যে একজন ভদ্রলোকের আর 2-3 জনের সাথে কথা হয়েছে, এখানেই ভর্তি করাবো একটা স্কুলে। সারদা মিশনের কথা আপনারা বলেছিলেন, আমি খোঁজখবর নিয়েছি, ওগুলো অনেক দূরে পড়ে যাচ্ছে। আর এখন আমার মেয়ের যে শরীরের অবস্থা, আমি ওকে কোনো হোস্টেলে আর এখন এই মুহূর্তে দিতে চাইছি না। পতঞ্জলি গুরুকুলের ব্যাপারটা আলাদা ছিল, কারণ ওখানটা রামদেব বাবাজি, ওখানে তো শরীর এমনিই লোকে ভালো করতে যায়। তো কিন্তু অন্য কোনো হোস্টেলে আমি আর দেওয়ার মতন সাহস পাচ্ছি না। আর কিছু সারদা মিশন দেখলাম বাংলা মিডিয়াম, আমার মেয়ে এখন বাংলা অতটা একেবারেই পারবে না, তো এই অবস্থা ওকে বাংলা মিডিয়ামে দেওয়াটা মানে মুশকিলে ফেলা হবে, সেই জন্য আমি ওকে ইংলিশ মিডিয়ামেই দিচ্ছি। কিন্তু শুনলাম একটি স্কুল আছে এখানে কাছাকাছি, যেটা একটু ভালো, একটু কম পয়সারও, তো এখানেই আমার মেয়েকে ভর্তি করবো ঠিক করেছি, কালকে যাবো আমি ফর্ম ফিল আপ করবো। তো এই হচ্ছে সিচুয়েশান, আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে একটু আমাকে একটু ভালোবাসা দেবেন, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন আমার চ্যানেল দেখে থাকেন। তো আজকের মতন নমস্কার, শুভরাত্রি।